আমার মুখ্যমন্ত্রীর মুখ দেখতে ইচ্ছা করে না, সব রাগ উঠে যায়। দূর ওই মেয়েটার যখন এরকম বিচার হলো না, তারপর থেকে আমার ওনার উপর মাথা পুরো গেল, পুরো গরম হয়। যেমন মুখ্যমন্ত্রী তেমন প্রধানমন্ত্রী, দুটোই গন্ডগোলে। দেখো তো এই দুটোকে বিয়ে দিয়ে দাও তো ভালো করে, কাজেরা দুটো সংসার করুক। আমি একটা কাজ করছি, তোমাদের খালি সারাক্ষণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী খালি এই করে বেড়াচ্ছ। না না, এখন আমি পারবো না, যাও যাও যাও। দেখে বুঝতেই পাচ্ছেন আমরা একজনের বাড়ির মধ্যে রয়েছি। কার বাড়ির মধ্যে রয়েছি আসুন আলাপ করিয়ে দিই। আমরা একদম সুচিতা দির সংসারের মধ্যে ঢুকে গেছি। দিদি কি করছো বলো? এই রান্না করছি, কি আর করবো। আজকে বৃষ্টি পড়ছে বলতে গেলে একটুখানি এই মান কচু বাটা করব, ঠিক আছে, এই অল্প করে কচু বাটা, ঠিক আছে, এই নারকেল ফারকেল দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল করেছি একটা, মানে বেশ সবজি টবজি দিয়ে একটা বেশ মানে পেঁপে উচ্ছে দিয়ে ডাল। আর হচ্ছে তোমার চা বানাচ্ছি, একটুখানি চা খাবো, একটুখানি শীতকাল বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ একটু কফি চা এই বানানো হচ্ছে, এই আর কি। সবসময় তোমার একটা বিস্ফোরক একটা অবস্থায় আমরা দেখি, সবসময় রাজ্য রাজনীতি নিয়ে যে কোনো কোথাও কিছু না কিছু ঘটুক, তুমি কিন্তু একদম বেলাগামভাবে বেফাঁসভাবে একেবারে তুমি তীব্র আক্রমণ করো। না, অন্যরূপে দেখছি তো আমি কাউকে তীব্র আক্রমণ করি না। দেখো, একটা কথা বলছি, যেটা হচ্ছে অন্যায় সেটা অন্যায়। আমি অন্যায়টাকে সবসময় বলেছি, সেটা একটা মেয়ে মরে গেল সেই হিসাবে বলেছি। আর তারপরে ঘরের কাজ করবো না, এটা কি লোকে আমাকে দেখে ভাবে কি যে এ হয়তো কোনো ঘরের কাজ টাজ করে না? আমাকে ঘরে সব করতে হয়, একা না কাজ না করলে খাওয়াবে কে? ভাইরাল সুচিত্রাদি যেমন নিজের বাড়ির সংসারটাও সামলাচ্ছে, তেমন বাইরের কাজও সামলাচ্ছে। সবই করি একই হাতে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। আর না কাজ করবে না কেন? আমার মা বলতো যে মেয়ে মানে তোমাকে সব করতে হবে, তোমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তুমি যদি না করতে পারো তাহলে কিন্তু আর সব পরিস্থিতিতে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা তোমাকে শিখতে হবে। তোমাকে প্রত্যেকটা যেখানে সব সময় তোমার পরিস্থিতি কি হবে না, তোমার ফেভারেবল হবে না। আর সব পরিস্থিতিতে তোমাকে নিজেকে অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাডজাস্ট করতে শিখতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাডজাস্ট যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি সার্ভাইভ করা মুশকিল আছে। দিদি একদম এবার একটু প্রশ্নের দিকে চলে যাচ্ছি। যে প্রশ্ন হলো, 26 তারিখ পর্যন্ত আবার ডাক্তাররা পথে ধর্নায় বসবেন। এই যে আন্দোলন, অগস্ট মাস থেকে যে আন্দোলন, সেই আন্দোলন কোথাও গিয়ে একটা কিছুদিনের জন্য থমকে গিয়েছিল, আবার তার আন্দোলনে বসতে চলেছে। আদৌ কি এই অভয়ার বিচারের জন্য যে আন্দোলন চলেছে সেই আন্দোলনে গতি আনবে এই ধর্না? এটা দেখো গতি, কারণ ওদের প্রথম কথা যতক্ষণ না মেয়েটা বিচার পাচ্ছিল ওদের আন্দোলনটা বজায় রাখা উচিত ছিল। মানে যেটা আমরা যেমন কি সবসময় বলে এসছি, করেছি, এটা বজায় রাখাটা উচিত ছিল। কারণ একটা মেয়েটাকে ওইভাবে মারা হলো না, এটা দেখো খুবই প্যাথেটিক। মানে মেয়েটাকে যেভাবে মেরেছে, এটা মানে এখনও না মন থেকে, মানে আমি এক এক সময় ভাবি যে মেয়েটাকে মানে মৃত্যুর সময় কতটাই না যন্ত্রণা পেয়েছে না। এটা দেখো, এটা তো খুবই মানে বাজেভাবে মেরেছে। সেকেন্ড হচ্ছে, আজকে আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে অ্যাটলিস্ট বিচারটা পাবে, সেই বিচারটাও মেয়েটাকে পেতে দিল না। এটা মানে মেয়েটার না, মানে শুধু অভয়া না, আমি বলবো অভয়ের সাথে ওর ভাগ্যটা হচ্ছে অভাগা। নাহলে দেখো আজকে একটা এরকম কেউ করে, মানে আমাদের মানে কি বলবো, হাতে ধরে এভিডেন্স ট্যাম্পারিং করা হলো, মেয়ের মাকে টাকা দিয়ে দেওয়া হলো। শুধু তাই না, যারা ক্রিমিনাল তাদেরকে বাঁচানোর জন্য, আমাদের ডিফেন্ড করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এতগুলো কি করলো, লয়ারকে অ্যাপয়েন্ট করলো যাতে ওরা বেঁচে যায়। আচ্ছা, তারপর আজকে তুমি দেখো প্রত্যেকটা টাইমে আজকে যাই যে মানে কোনো ওই যে বিনীত গোয়েল বলো, তারপরে যারা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তারপর সন্দীপ ঘোষ, ওটা তো একটা মেডিকেল মাফিয়া, ওকে কি করে ছাড়ছে? এইসব মাফিয়া যদি বেরোয় এরা তো আবার করাপ্ট করবে। কারণ এইসব এরকম এরা তো সমাজে যদি থাকে, মানে মানুষের এগুলো কি দেখবে, একটা কি বলতো, একটা বস্তা ভর্তি আলু আছে, একটা আলু যদি পচা হয় না, গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। আর এই সন্দীপ ঘোষ হচ্ছে সেই পচা আলু, গোটা সিস্টেমকে ওর পচিয়ে দিতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে? ওই জন্য তার থেকে আমার একটা বস্তাকে বাকি আলুকে যদি আমি করতে যাই, একটা পচা আলুটাকে আমাকে বাদ দিতে হবে। তো সন্দীপ ঘোষ আমার মনে হয় না বাদ গেলে খুব একটা কিছু খারাপ হতো। কিন্তু বিরোধীদের অভিযোগ রয়েছে কোথাও গিয়ে ওই সন্দীপ ঘোষের মতো মানুষদেরকে একেবারে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে শাসক শিবির। সেটা করেছে, সেটা বরাবরই করেছে। দেখো আমরা প্রত্যেকেই দেখেছি যে মানে চিরকালই তোমার করে এসছে, মানে দুর্নীতি তো সব জায়গা থেকেই হয়েছে, আমরা সবসময় দেখেছি। যাকে আর মেয়েটা যদি এখন বিচার না পায়, দেখো আমরা তো অনেকটাই বলেছি, এরপরে আমাদেরও দেখো সবারই লিমিটেশন। তবে হ্যাঁ, একটা বলেছে, তুমি যতটুকু পারবে, আমার বাবা ছোটোবেলায় একটা কথা বলতো যে তুমি যদি অন্যায় দেখেছো কখনো, তুমি অন্যায় নিশ্চয়ই প্রতিবাদ করবে। তোমার যতটুকু, দেখো এবার আমি তো সরকার নই, এবার পাবলিকও আছে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমি খুব বেশি হলে আমি ভয়েস রেজ করতে পারি, আমার হাতে তো আর ক্ষমতা নেই। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি নিশ্চয়ই
এটার একটা যথাযথ বিচার করতাম। গতবার যখন তোমার ইন্টারভিউ নিয়ে গেলাম আমরা, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একটা প্রশ্ন আমরা করেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী জামিন পেয়ে গেছে, পার্থ চট্টোপাধ্যায়ও হয়তো জামিন পেতে পারে, এবং তোমার ইন্টারভিউর পরের দিনই একেবারে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছে। ভালো হয়েছে, জামিন পেয়ে গেছে, এবার খেলবে, সব খাটের তলায় সব খেলনা আছে, এবার অর্পিতার সাথে খেলবে। পার্থ চ্যাটার্জি যখন জামিন পেয়ে গেছে, অর্পিতাও জামিন পেয়ে গেছে, এবার খাটের তলায় যে খেলনাগুলো আছে ওদেরকে সিবিআইকে ইডিকে বলো ফেরত দিয়ে দিতে, ওরা ওই খেলনা নিয়ে খেলবে বসে। দিদি, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন, যিনি একেবারে একটা চাকরির পরীক্ষা নিয়ে দুর্নীতির জন্য যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যারা ডিএর জন্য, যারা চাকরির জন্য পথে নামছে তারা এখনো পর্যন্ত পথে নামছে, কিন্তু যারা দোষী রয়েছে তারা কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। বলবো সিস্টেমই খারাপ পুরো। কারণ আজকে পার্থ চ্যাটার্জির দেখো, যারা আমি বলবো যারা তুমি যেটা বলে যে চাকরি পরীক্ষা দিয়েছে, আমি এদের জন্য কোনো দুঃখ করবো না। কেন বলতো, এরা নিজেরা দে ইন্ডালজ ইন করাপশন, কারণ ওরা ঘুষ দিয়ে আজকে অনেকে, হ্যাঁ যারা সত্যি করে ধরো পড়ে পেয়েছে, তুমি ম্যাক্সিমামটাই তো দুর্নীতি করে সব ঘুষ দিয়ে করেছে, এইসব লোকেদের জন্য দুঃখ করে কোনো লাভ নেই। আমার ওই মুখ্যমন্ত্রীর মুখ দেখতে ইচ্ছা করে না, সব রাগ উঠে যায়। দূর, ওই মেয়েটার যখন এরকম বিচার হলো না, তারপর থেকে আমার ওনার উপর মাথা পুরো গেল, পুরো গরম হয়। বিশ্বাস করো, মানে একটা আশা করেছিলাম কি যে বিচারটাও বাবা উনি দেখলাম। দিদি, ফিরহাদ হাকিম উনি বললেন যে সংখ্যালঘু যারা আছে আমাদের রাজ্যে তারা সংখ্যাগুরুতে পরিণত হতে হবে, এবং একবারে সংখ্যালঘুর যে নিদান ফিরহাদ হাকিমের, সেটাকে একবারে নিন্দাজনক বলে কটাক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, লোক দেখানো না, এটা লোক দেখানো না, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা বড় চাল। মানে কেন বলেছে, তার কারণ হচ্ছে হিন্দু মুসলমান এইসব নিয়ে ঝামেলায় থাকবে, আর এইসব ঝামেলা হলে তাহলে তখন কি হবে না, মানুষ যেটা প্রবলেমটা হচ্ছে, যেটা এই অভয়ের কেসটা ধামাচাপা পড়ে যাবে। মানুষ এই যে চাকরি বাকরির এই যে অর্থনীতিটা, যে দেখো হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আফটারঅল তো মানুষ রে বাবা, ধর্মটা তো যে যা তার প্র্যাকটিস। মেন তো তোমার পকেটে পয়সা না থাকতে, তুমি খেতে না পারলে, তখন তো তোমাকে কে খাওয়াবে? মেন তো হচ্ছে অর্থনীতি, ঠিক কি না? তুমি সেই খ্রিস্টানই হোক, মুসলিম, কত তো মুসলিম আমার এরিয়াতে আছে, তারা তো আমার সাথে খুব ভালো, যখনই দেখা আমাকে চা খাওয়াচ্ছে, আমার সাথে দিব্যি ভালো ব্যবহার করে, কেউ তো খারাপ ব্যবহার করে না। মুসলমান হলেই যে খারাপ হবে তার সেটা আমি বলবো না। মেন ব্যাপারটা হচ্ছে এটা একটা বড় চাল, যাতে অভয়ের কেসটা ধামাচাপা পড়ে যায়। সেকেন্ড হচ্ছে পাবলিক তাহলে হিন্দু মুসলমান সারাক্ষণ এই ঝগড়া শুরু করবে, আর তারা কিন্তু ওই চাকরি বাকরি এইসব, এই যে পাচ্ছে না, ভাতা নিচ্ছে না, এইসব টাকা পয়সার করাপশন হচ্ছে, এইসব নিয়ে আর মানুষ মাথা ঘামাবে না, তখন ওই ধর্ম নিয়ে মাথা ঘামাবে। দিদি, কোথাও গিয়ে কি এই রাজ্যের সাথে কেন্দ্রের একটা দ্বন্দ্ব রয়েছে? মা, আমি রান্না করবো না, তোমরা খালি রাজ্যের সাথে কেন্দ্রের দ্বন্দ্ব, আমি বুঝতে পারছি না। দুটো এই দুটোই, যেমন মুখ্যমন্ত্রী তেমন প্রধানমন্ত্রী, দুটোই গন্ডগোলে। দেখো তো, এই দুটোকে বিয়ে দিয়ে দাও তো ভালো করে, কাজেরা দুটো সংসার করুক, আর আমরা রাজ্যবাসীও বাঁচবো। মানে আমি 6টা মেয়ের বিয়ে দিয়েছি জীবনে, আমার এই একটা মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী বিয়েটা দিতে পারলে আমিও বেঁচে যাই বাবা। আর তুমি যাও, দেখি এখন আমার কাজ আছে, যাও, এই দুটো বিয়ে দিলে আমরা রাজ্যও বাঁচবে, দেশও বাঁচবে। যাও এখান থেকে, তোমরা আমার কাজ করতে, আমি একটা কাজ করছি, তোমাদের খালি সারাক্ষণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী খালি এই করে বেড়াচ্ছ। না, এখন আমি পারবো না, যাও। আপনি একবারে অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে অভয়ার বিচার কিংবা এই ধরনের চাকরির যে পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সেখান থেকে মোড় ঘোরানোর চেষ্টা করছেন। এই তুমি রাখো তো এখন বাবা মুখ্যমন্ত্রী, আমি এখন কাজ করছি, আমার পরিষ্কার গল্প, আমি আর রান্না বান্না হয়নি, আমার ঘরে লোক আসবে, আমি এখন সারাক্ষণ তোমরা মুখ্যমন্ত্রী করছো, আমার রান্না কে করবে? মুখ্যমন্ত্রী এসে আমাকে কি রান্না করে খাওয়াবে? তাহলে সারাক্ষণ তোমরা মুখ্যমন্ত্রী, সারাক্ষণ এই তোমরা মিডিয়া খালি এসে আমার মাথা খারাপ করে দিচ্ছ, যাও মুখ্যমন্ত্রী বাড়ি যাও। না, পথে নেমেছিলাম যখন, এখন আমি কখন কাজ করবো? তোমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ তোমরা মুখ্যমন্ত্রী বিরক্ত লেগে যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রী বাড়িতে, মুখ্যমন্ত্রী কি প্রকল্প করছে আমি যাই না। দেশের একজন প্রাক্তন সেনাকর্তা তিনি বলছেন যে পারমাণবিক বোমা দিয়ে ভারতবর্ষে তিনি আক্রমণ করবেন। কি পারমাণবিক বোমা? ওদেরকে আগে বানাতে বলো পারমাণবিক বোমা, তারপর ওরা করবে। ওরা এখন পরমাণু বোমা কি, সেটা কি দিয়ে তৈরি হয় সেটাই জানলো না, ওরা নাকি পরমাণু বোমা দিয়ে করবে। রাখো দেখিনি। দিদি, এই যে দিনের পর দিন ইস্কনের যে আক্রমণের ঘটনা এখনো পর্যন্ত একই রয়েছে বাংলাদেশে। দেখো, ওটা তো ওরা ব্যাপারটা, দেখো এই ধর্ম নিয়ে আমি আগেই বলেছি, ধর্মটা মানুষরা অ্যাকচুয়ালি কিছু মানে যারা হচ্ছে উগ্র, মানে কি বলবো, মানে ফ্যানেটিক যাকে বলবো, এই জায়গাগুলোকে তোমার করছে, এই জিনিসটা ঠিক না। কারণ হচ্ছে সবাই থাকুক না, কি আছে, পৃথিবীটা তো আমি আগেও বলেছি দুদিনের, তোমরা হিন্দু হও মুসলমান একসাথে থাকো না, দুজনকে ভালোবাসো, তুমি তোমার ধর্ম পালন করো, ও ধর্ম পালন করুক। হ্যাঁ, তবে কেউ কারোর সেন্টিমেন্টে আঘাত না করলেই হলো, এটাই হচ্ছে গল্প। কিন্তু দিদি, বাংলাদেশিদের কলকাতা নিয়ে ভারতবর্ষের প্রতি তো একটা রাগ রয়েছে, হিংসা রয়েছে, কিন্তু কলকাতা নিয়ে কেন বেশি এত হিংসা? কলকাতা নিয়ে কেন বেশি হিংসা? তার কারণ হচ্ছে
কেন বলবো বলো তো, এটা তো আমিও জানি না। কলকাতা নিয়ে সবারই হিংসা, কারণ কলকাতা হচ্ছে একটা আলাদা গ্লোরি আছে না কলকাতার, ওই জন্য ব্রিটিশের হচ্ছে ব্রিটিশরা প্রথম এখানেই তো ওদের ঘাঁটি স্থাপন করে না, সেইটার জন্য। তারপর হচ্ছে তোমার বাংলাদেশে আগেকার দিনে বাংলাদেশের কলকাতা থেকেই তো সমস্ত কিছু তোমার আমদানি রপ্তানি হতো না সেই সময় বাংলাদেশের, ওরা তো ওই জন্য পাশের বলতে গেলে কলকাতাকেই চেনে। আমি রান্না একটু করতে ভালোবাসি, আর এমনি খাওয়াতেও ভালোবাসি লোককে, মানে কেউ যদি আসে আমি রান্না করে খাওয়াতেও ভালোবাসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর খাওয়াবেন রান্না করে? ও বাবা তোমরা, হ্যাঁ খাওয়াবো, যদি আসে নিশ্চয়ই খাওয়াবো, না খাওয়ানোর কি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো, সেটা খাওয়াবো, ওটা কোনো ব্যাপার না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।